রবিবার বিকেলে আমি বাবার বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম আমার 2 বাচ্চা খালি প্লেট হাতে বসে আছে। আর আমার বোনের বাচ্চারা তখন আরাম করে প্লেট ভরে খাচ্ছে। আমার বোন আমার বাচ্চাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ওদের অপেক্ষা করতে দাও, যা বাঁচবে তাই খাবে। তার কথা শেষ হতেই বাবা বললেন, ওদের নিজের জায়গাটা বুঝে চলা শেখা দরকার। আমি যখন ঘরে ঢুকছিলাম তখনই শুনলাম মা রান্নাঘর থেকে বলছে, মেহজাবিনের বাচ্চারা খাবে, ওরা খাওয়ার পরে যা বেঁচে থাকবে তাই সাবিহার বাচ্চারা খাবে। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। ঘরের ভেতর তখন ভাজা মুরগি, মাখন মাখা ভর্তা, আলু ভর্তা আর মিষ্টির গন্ধ। চারিদিকে একদম সুন্দর পরিবেশ, কিন্তু সেই পরিবেশের মধ্যে আমার চোখে পড়লো আমার 2 বাচ্চাকে। আমার ছেলে রায়ান খালি প্লেটের দিকে মাথা নিচু করে তাকিয়ে বসে আছে, আর 6 বছরের আয়রা কান্না আটকাতে ঠোঁট চেপে বসে আছে। অন্যদিকে বড় টেবিলে মেহজাবিনের 3 সন্তান হাসতে হাসতে খাচ্ছে। রওশনারা খাবার পরিবেশন করছে যেন কিছুই হয়নি। তখন মেহজাবিন আমার দিকে তাকিয়ে হাসলো, বলল, অভ্যাস করিয়ে ফেলো, তোমাদের ভাগ্যে তো অন্যের ফেলে রাখা খাবারই আছে। আব্দুল করিমও একটুও বাধা দিলেন না, বললেন, ওদের ছোটবেলা থেকেই নিজের অবস্থাটা জানা দরকার। এই মুহূর্তে আমার ভেতরে যেন সবকিছুই বদলে গেল। এত বছর ধরে কত অপমান চুপচাপ সহ্য করেছি। মেহজাবিন সবসময় সবার আগে সবচেয়ে ভালোটা পেয়েছে, বড় রুম, পড়াশোনার খরচ, ভালো বিয়ে, আর আমার ভাগ্যে জুটেছে শুধু দায়িত্ব, কষ্ট আর অনেকগুলো উপদেশ। ডিভোর্সের পর আমি দিন-রাত পরিশ্রম করেছি, আর প্রতি মাসেই এই বাড়িতে এসেছি, শুধু যেন একটাই কারণ, ওদের দাদা দাদির ভালোবাসা থেকে ওদের যেন বঞ্চিত না হতে হয়। কিন্তু সেদিন আয়রার ধরে থাকা ঠোঁট আর রায়ানের খালি প্লেট দেখে বুঝেছি আর নয়। আমি বাজারের ব্যাগ মেঝেতে রেখে দিলাম, বাচ্চাদেরকে বললাম, কোট পরে নাও, আমি এখনই যাচ্ছি। মা অবাক হয়ে বললেন, নাটক করিস না সাবিহা। আমি শুধু বললাম, চলো। দুজনেই কোনো কথা না বলে আমার সাথে চলে এলো। রায়ান শক্ত করে আয়রার হাত ধরেছিল। ওদের কোট পরিয়ে দরজার দিকে হাঁটতে মেহজাবিন হেসে বলল, কোথায় যাবি? নিজের কুঁড়ে ঘরে? ওটাই তো তোদের জন্য ঠিক আছে। আমি কোনো উত্তর দিলাম না। আয়রার ব্যাগ আর রায়ানের ইনহেলার নিয়ে দরজার কাছে পৌঁছাতেই বাবা বললেন, এই বাড়িতে বেরিয়ে গেলে আর কোনোদিনও আমাদের সাহায্য চাইতে আসবি না। আমি একবার শুধু পেছন দিকে তাকিয়ে বললাম, তোমরা কোনোদিনই আমাদের পাশে দাঁড়াওনি। এরপরে দরজা খুলে বাচ্চাদের নিয়ে বেরিয়ে এলাম। গাড়িতে ওঠার পর আয়রা নিজেকে সামলাতে পারলো না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর জিজ্ঞেস করলো, মা, আমরা কি কোনো ভুল করেছি? তখন আমি বললাম, না বাবা, ভুল তোমাদের না, ভুল তোমার মায়ের, কারণ তোমার মা ডিভোর্সি। রিকশার উপরে উঠে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো সাবিহা। আয়রা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিকশাওয়ালা মামা কিছুই জিজ্ঞাসা করলো না, শুধু প্যাডেল ঘুরিয়ে সামনের দিকে চললেন। রায়ান তখন বলল, মা, আমরা কোথায় যাচ্ছি? বাসায় বাবা, নিজের বাসায়। মানিব্যাগে তখন মাত্র 200 টাকা। নিজের ভাড়া বাসায় পৌঁছিয়ে বাচ্চাদের গোছল করিয়ে ঘরে যা ছিল তাই দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল সাবিহা। তারপরে রান্নাঘরের টেবিলের ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে বসে পড়ল। মাথায় একটাই চিন্তা, আর কোনোদিন ফিরে যাওয়া না। পরদিন থেকেই শুরু হলো আসল লড়াই। সাবিহা তখন একটা গার্মেন্টস কোম্পানিতে অ্যাকাউন্ট সেকশনে চাকরি করত। বেতন মাত্র 15,000 টাকা, বাসা ভাড়া, আয়রার স্কুলের বেতন, রায়ানের ইনহেলারের খরচ, সব মিলিয়ে মাস শেষে হাতে কিছুই থাকতো না। রিক্সা ভাড়া বাঁচাতে বেশিরভাগ দিন হেঁটে অফিসে যেত, আর ফেরার পথে বাজারের সবচেয়ে সস্তা সবজিটা খুঁজত। বাবার বাড়ির সাহায্য বন্ধ হওয়ায় প্রথম কয়েক মাস প্রতিবেশীর কাছ থেকে চাল ডাল ধার করতে হয়েছে। পাড়ার মানুষও কম কথা শোনায়নি। ডিভোর্সি মেয়ে মানুষ একা থাকে, কি জানি কি করে বেড়ায়। বাড়িওয়ালা একবার সরাসরি বলেই ফেললো, স্বামী নাই, একা মহিলা, বাসা ছেড়ে দিতে হবে, পরিবেশ ভালো থাকবে না। সাবিহা কাউকে জবাব দেয়নি, মাথা নিচু করে হেঁটে চলে গেছে। রাতে বালিশে মুখ বুজে কেঁদেছে যাতে বাচ্চারা টের না পায়। আয়রার স্কুলে একদিন ওর বান্ধবীর মা জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায় মা? আয়রা বাসায় ফিরে সারা সন্ধ্যা চুপচাপ বসে রইল, কিছুই খেলো না। সাবিহা বুঝলো এই লড়াই শুধু তার একার না, বাচ্চাদেরও প্রতিদিন সমাজের সাথে লড়াই করতে হচ্ছে। এভাবে প্রায় কেটে গেল 1 বছর। বেতন সামান্য কিছু বেড়ে হলো 18,000 টাকা। রায়ানের স্কুলের বেতন দিতে দেরি হয় একদিন ওর হেডমাস্টার নিয়ে অপমান করলো। সাবিহা সেদিনও চুপ করে সহ্য করেছে। বাসায় ফিরে বাচ্চাদের সামনে হাসিমুখ রেখেছে। একদিন অফিসের সিনিয়র কলিগ ফরিদা আপা বললেন, তুই হিসাবে ভালো, একটা অ্যাকাউন্টিং ডিপ্লোমা কর, রাতে কোর্স আছে, খরচ কম। সাবিহা প্রথমে রাজি হয়নি, সময় নেই, টাকা কই। কিন্তু রায়ানের স্কুলের একটা রচনা ওকে ভাবিয়ে তুললো। বিষয় ছিল আমার স্বপ্নের মা। রায়ান লিখেছিল, আমার মা রোজ কাঁদে, কিন্তু কাউকে বুঝতে দেয় না, আমি বড় হয়ে মায়ের মতো শক্ত হতে চাই। সেদিনই সাবিহা সিদ্ধান্ত নিল, দিনে চাকরি, রাতে ক্লাস, সন্ধ্যায় বাচ্চাদের পড়াশোনা। এই রুটিনে তার দিন কেটে গেল 2 বছর। কত রাত না খেয়ে ক্লাসে গেছে, কত রাত মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে, তার হিসাব নাই। রিক্সা ভাড়া বাঁচাতে অন্ধকার রাতে একা হেঁটে বাসায় ফিরেছে বহুবার।
ডিপ্লোমা শেষ হওয়ার পরে সেই গার্মেন্টসে সাবিহা জুনিয়র অ্যাকাউন্টস পদে নিয়োজিত হয়। তখন বেতন হলো 20,000। বেতন তখনও খুব একটা বেশি না, কিন্তু প্রথমবারের মতো মাস শেষে তার হাতে কিছু টাকা বাঁচলো। সেই মাসে সাবিহা প্রথম একটা কাজ করলো যেটা অনেক দিন করতে পারে। রায়ানকে নিয়ে গেল ডাক্তারের কাছে, পুরনো ইনহেলারটা বদলিয়ে নতুন একটা দিল। আয়রার জন্য কিনলো নতুন এক জোড়া জুতা। লুকিয়ে স্কুলে যাওয়া বন্ধ হলো। জুনিয়র অ্যাকাউন্টস পদে প্রমোশন হওয়ার পর বেতন 20,000-এ দাঁড়ালো। রায়ানের বয়স তখন 13, ক্লাস 8। আয়রার বয়স যখন 11, ও ক্লাস 6। প্রায় 3 বছর পরে সিনিয়র অ্যাকাউন্টস পদ খালি হলে সাবিহা আবেদন করেছিল, কিন্তু কোম্পানি বাইরে থেকে একজন পুরুষ কর্মকর্তা নিয়োগ দিল। বলল, আপনার কাজ ভালো, কিন্তু এই পদে আরেকটু অভিজ্ঞতা দরকার। ম্যানেজার বলেছিল, কিন্তু সাবিহা জানতো এর কারণ অন্য কিছু। মহিলা মানুষ সন্ধ্যার পরে বেশিক্ষণ থাকতে পারে না, এই ধারণা নিয়েই সবাই বসেছিল। সেই রাতে বাথরুমে কল ছেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে কাঁদছিল সাবিহা, যাতে বাচ্চারা টের না পায়। রায়ানের বয়স তখন 16, এসএসসি পরীক্ষার্থী। স্কুলের বেতন আটকে থাকায় একবার প্রবেশপত্র আটকে দেওয়া হলো। সাবিহা প্রধান শিক্ষকের রুমে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইল। সেই রাতে প্রথমবার রায়ানের সামনেই ভেঙে পড়ল সাবিহা। মা, আমি টিউশনি করাবো, তুমি চিন্তা করো না। সেদিন থেকেই 16 বছর বয়সে ছোট ভাই বোনদেরকে পড়িয়ে সংসারে হাল ধরল রায়ান। একই বছরে আয়রার বয়স তখন 14। স্কুল থেকে প্রতিযোগিতার একটা ফর্ম আনলো, কিন্তু ফি দেওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু মেয়ে তার মাকে বলতে পারেনি। আয়রা চুপচাপ তার ব্যাগের মধ্যে ফর্মটা রেখে দিয়েছিল, আর কখনোই এই নিয়ে কথা বলেনি। এই সময়ের মধ্যে সাবিহা 2বার চাকরি বদলেছে, একবার বেতন সময় মতো না দেওয়ার জন্য, আরেকবার সহকর্মীর আচরণের কারণে। রায়ান এইচএসসি পাশ করলো 18 বছর বয়সে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলেও খরচ সামলাতে পারবে না বলে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। পাশাপাশি 2টা টিউশনিও ধরলো। তার পরের বছর অফিসের পুরনো সিনিয়র অফিসার চাকরি চলে যাওয়ার কারণে পদটা আবারও খালি হলো। এইবার সাবিহার 11 বছরের অভিজ্ঞতা আর নিষ্ঠার কথা মাথায় রেখে মালিক নিজেই বললেন, এইবার আর বাইরের থেকে লোক আনবো না, সাবিহা তুমি এই দায়িত্ব নাও। বেতন বেড়ে হলো 30,000 টাকা। তখন রায়ানের বয়স 19, বিশ্ববিদ্যালয় 2য় বর্ষে। আয়রার বয়স 17, এসএসসি পরীক্ষার্থী। সেই বাড়তি বেতনের অংশ দিয়ে সাবিহা যা করলো, নিজের জন্য কিছু কেনা নয়, আয়রার জন্য ভালো একটা কোচিং সেন্টারের ব্যবস্থা করলো, যাতে কোচিং এ ভালোভাবে পড়ে মেয়েটা ভালো একটা রেজাল্ট করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার চান্স পায়। এই লড়াই তখনও শেষ হয়নি, কিন্তু সাবিহা পেছন দিকে তাকালে দেখতে পায় 11 বছর আগে যে মেয়েটা খালি হাতে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সে আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে।